কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু ঝরে, কত বিপ্লবী বন্ধুরা রক্তেরা বন্দিশালার ওই শীতল বাগান, তারা কি ফিরবে তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তি মন্দিরের এই পূজা বেদিতে আমার প্রণতি সেই স্বাধীনতাকামী সংগ্রামের দেবতাকে। আমি ধীর হওয়ায় বয়ে চলি এই দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। শত অত্যাচার আর অবিচারের যে যন্ত্রণায় অবরুদ্ধ এখানকার বাতাস, তার কাছে একটু মমতার স্পর্শ রেখে যেতে পারতাম। সেই নিহিত ইতিহাসের সাক্ষ্য দেওয়ার অঙ্গীকার আমার। রেশম আর মশলার বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ডে ভারতবর্ষের যে যে জায়গায় প্রথম রাজদণ্ডের স্পর্ধায় উন্নত হয়, এই স্থান তাদেরই একটি। কোম্পানির শাসন ক্রমে বিস্তৃত হয়। ব্যবসার স্বার্থে ব্রিটিশ পার্লামেন্ট তাকে অনুমতি দেয় তার নিজস্ব আইন আর বিচার ব্যবস্থা প্রণয়নে। আর বিচার ব্যবস্থা মানেই তো জেলখানার পত্তন। 1810 সালে তাই শুরু হয় আলিপুর জেলের কাজ, আর তারপর থেকে ক্রমাগত বেড়ে যেতে থাকে তার পরিসর। 1864 সালে সারা দেশ জুড়ে সেন্ট্রাল জেল তৈরি হয়। আলিপুর জেলকে সেন্ট্রাল জেল হিসেবেই রাখা হয়। কিন্তু ততদিনে এই জেল তাহার কারাগার মাত্র নয়, সে পরিণত হয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের পীঠস্থানে। 1857 সিপাহী বিদ্রোহের বিপুল দামামা। ব্রিটিশ শাসক শঙ্কিত হয়ে নির্বিচারে গ্রেপ্তার চালাতে লাগলেন। এদেরই একজন মহসিনুদ্দিন আহমেদ। ইনি সেই বিখ্যাত দুদুমিয়া। ফরাইজি আন্দোলন নামে এক কৃষক আন্দোলনের জনক। সময় হয়ে গেছে, লাইন দিয়ে দাঁড়াও। গ্যাং নাম্বার 2, একজন একবার করে খাওয়া পাবে, বেশি খাওয়া তো দুদুমিয়া সে সুদূর ফরিদপুর থেকে এরা ধরে আনছে আপনারে, এই কথা কি সত্য? হ্যাঁ সুজয় ভাই, আমি অহন এক বিপজ্জনক ব্যক্তি। তা তো বটে, জমিদার কোম্পানির ট্যাক্স আদায় করার নামে প্রজার রক্ত চষে। আপদকালে ভাই আইসা কাজ মিলায় ভাইয়ের সাথে। আর সকলে যেইটা জানে আমিও তাই। এ জমিন ভগবানের দান, তাতে সকলের সমান অধিকার। হক কথা। ইংল্যান্ডের সুতাকলে নীল রং চাই, তার লগে আমাদের চাষিদের দিয়া জোর খাটাইয়া নীলের চাষ করায় জমিনদার। মহাজনের কর্জের ফেরে হদ্দ গরিব প্রজা জবাই হয় দুই তরফে। যাদের শরীরে শুধু অস্থি চর্মসার, তারে কি আর জবাই করে কও? যার সম্বল নাই কিছুই, তার হারাবার কি থাকে আর? আর আইব দলে দলে, এই চৌকাছা টিক্কা, নদিয়া টিক্কা, আইব সব মোল্লাটি, পাবনা, মুর্শিদাবাদ টিক্কা, নীল বিদ্রোহের পর উড়ায় নিয়ে যাবে সব জমিদারদের। ছেড়ে দিনের জন্য প্রস্তুত হও। ভেঙে
গাজনের বাজনা বাজা, হে মালিক এসে রাজা। গাজনের বাজনা বাজা, হে মালিক এসে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তিনি তথ্য কেড়ে। গায়ে হইল উপপাট, ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার আশার বেদি। বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস নিশান, করুক প্রাচীর প্রাচীর বেদি। গায়ে হইল উপপাট, ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার আশার বেদি। রক্ত জমাট শিকল পূজার আশার বেদি, রক্ত জমাট শিকল পূজার আশার বেদি। সত্যি ছেয়ে গেল দেশের আকাশ নীল বিদ্রোহের ঘনঘটায়। বাধ্য হলো ব্রিটিশ সরকার নীল করের অত্যাচারের ইতিবৃত্ত খতিয়ে দেখতে। তৈরি হলো নীল কমিশন 1860 সালে। 1862 সালে মারা গেলেন দুদুমিয়া। কিন্তু যে লড়াই তিনি শুরু করেছিলেন তা থেমে তো গেলই না, বরং দ্বিগুণ তেজে প্রজ্বলিত হয়ে ছড়িয়ে গেল দিকে দিকে। 1905 দেশ জুড়ে বিপ্লবের দিকে দিকে আগুন। তারই মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের ঘোষণা। বিক্ষোভে উত্তাল সারা দেশ। বিলিতি জিনিস বর্জন করা শুরু হল। জন্ম নিল স্বদেশী আন্দোলন। ব্রিটিশ সরকার সিদ্ধান্তে অনড়। জনরোষ উত্তাল হয়ে উঠল। স্বদেশী আন্দোলনের রূপ বদলে গেল স্বাধীনতা আন্দোলনে। গুপ্ত হত্যার শিকার হিসেবে বেছে নেওয়া হল কুখ্যাত ব্রিটিশ অফিসারদের, যাদের একজন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি এই কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা ছুড়ল মুজফ্ফরপুরে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন। এই ঘটনায় অনেক বিপ্লবীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ছিলেন কানাইলাল দত্ত, ছিলেন সত্যেন্দ্রনাথ বোস, নরেন্দ্রনাথ গোস্বামী। 1908 সালের মে মাসের গোড়ার দিকে কয়েদ করা হয় তিনজনকে এই জেলখানায়। সত্যেন্দ্রনাথ বোস এইখানে, চোখে দেখো না? নরেন্দ্রনাথ গোস্বামী আরে এইখানে, এইদিকে। কানাইলাল, আজ জেল হাসপাতালে নরেনের সাথে দেখা হবে, মনে আছে তো? থাকবে না? আন্দোলনের শত্রু সে, রাজসাক্ষী হয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য। বেঈমান। কিছুতেই না, ওকে ঢুকতেই হবে। হ্যাঁ জানি, ওর মুখ বন্ধ করে দিতে হবে চিরদিনের জন্য। আমার রিভলভার তৈরি, তোমার? অগ্নিযুগের হুতাশন আহুতি চাই, তৈরি আমিও। ওই আসছে বিমানটা, সঙ্গে আবার পাহারাদার হিগিন্স সাহেব। নরেন্দ্রনাথ ওইখানে বসো, ওই বেঞ্চে। ঠিক আছে সাহেব। সাহেব, মনে হয় কানাইলাল কিছু বলতে চায় আমাকে। হ্যাঁ নরেন, যে কথাটা তোমাকে বলতে চাই তা হলো এই, যে সাজা ব্রিটিশ জেলার তোমায় দিতে পারেনি, সেই সাজা আমার কাছ থেকে নেওয়ার সময় তোমার মুখটা কেমন হয় সেটা দেখার বড় ইচ্ছে আমার। একবার পালাতে সম্পূর্ণ কুচি 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 করে রাখবো। এইবার পেয়েছি বিমানটাকে। পালাচ্ছিস কেন তুই? হ্যাঁ মেরে ফেললে কানাইলাল, এর শাস্তি পাবে তুমি, পাবে। আমি তৈরি। আমি সকলকে জানিয়ে যেতে চাই, বিশ্বাসঘাতকের পুরস্কার মৃত্যু।
বিচার নিষ্পন্ন হলো দ্রুত, অমোঘ। ফাঁসির আদেশ হয়ে গেল সত্যেন্দ্রনাথ বোস আর কানাইলাল দত্তের। 1908 সালের 10ই নভেম্বরের ভোরবেলা এই পথ দিয়েই দৃপ্ত হেঁটে গেলেন স্বাধীনতার দুই বীর সৈনিক, মৃত্যুবরণ করে অমরত্ব লাভ করতে। সালের 2রা মে ধরা পড়লেন সশস্ত্র বিপ্লবের একজন পুরোধা, বিখ্যাত শ্রী অরবিন্দ ঘোষ। শুরু হলো আলিপুর বোমা মামলা। মামলা চলে 1908-এর মে মাস থেকে 1909-এর মে মাস পর্যন্ত। অরবিন্দকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল পুরনো আলিপুর জেলে, যাকে এখন প্রেসিডেন্সি জেল নামেই সবাই চেনে। খাঁচায় বন্ধ এই আমি, ওই গড়াদের বাইরে দেখি শুধু এক বৃদ্ধ মহাবটের এক টুকরো ছবি। আমার এই অসহ নির্জনতার সঙ্গী শুধু কুঠুরির একসার পিঁপড়ে। আমার মন এক পা করে এগিয়ে যাচ্ছে এক অতল উন্মাদ ভবিতব্যের দিকে। হা ঈশ্বর, রক্ষা করো আমাকে। তুমি শুনেছ ঈশ্বর, শুনেছ তুমি আমার প্রার্থনা। এই তো এক অপরূপ শান্তি নেমে আসছে আমার বিক্ষত শুষ্ক হৃদয় জুড়ে। আমি যেন দেখতে পাচ্ছি শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে। আমার চতুর্দিকে এখন তিনি, বাসুদেব শ্রীকৃষ্ণ, তিনিই রক্ষা করবেন, পথ দেখাবেন আমাকে। ব্রিটিশ সরকারের রোষ এই একটি কাজ করতে পেরেছে, আমি খুঁজে পেয়েছি আমার ঈশ্বরকে। মামলা থেকে খালাস করা হলো অরবিন্দকে। স্মরণীয় এই মামলায় অরবিন্দের হয়ে সওয়াল করেছিলেন চিত্তরঞ্জন দাস। অরবিন্দকে দেখিয়ে সেদিন বলেছিলেন তিনি, এই মানুষটি আজ আদালতের কাঠগড়ায় নয়, দাঁড়িয়ে আছেন ইতিহাসের কাঠগড়ায়। একে মনে রাখবে সবাই দেশভক্তির কবি, জাতীয়তার পথপ্রদর্শক আর মানবতার উদ্গাতা বলে। বিপ্লবীদের উদ্দীপনায় সারা দেশের মাটি কেঁপে উঠেছে তখন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ দাবিয়ে রাখা চাই, আর জেলখানা ছাড়া কোথায় বা রোধ করা যাবে প্রতিবাদের কণ্ঠস্বর। 1906 সালে তাই শুরু হলো নিউ আলিপুর সেন্ট্রাল জেল নির্মাণের কাজ, নজরদারির আধুনিক কায়দা কানুন মেনে। একটার পর একটা ইট গাঁথা হয়, মাথা তুলে দাঁড়াতে থাকে নতুন কারাগার, আর তারই সাথে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে স্বাধীনতা আন্দোলনের পরিসর। পুরো দমে চালু হয়ে গেল জেলখানা, আর স্রোতের মতো সেখানে আসতে শুরু করলো বীর স্বাধীনতা সংগ্রামী দল। বুকে তাদের স্বরাজের দীপ্ত আগুন, মিলিত কণ্ঠে তাদের ব্রিটিশ বিরোধী স্লোগানের বজ্র নির্ঘোষ।
1 আগস্ট 1920 মহাত্মা গান্ধী ডাক দিলেন অসহযোগ আন্দোলনে। উত্তাল হয়ে উঠল আসমুদ্র হিমাচল। ধনী দরিদ্র নির্বিশেষে বিলাতি জিনিস বর্জন করতে শুরু করলেন। ঘরে ঘরে চরকা, বোনা হতে লাগলো দেশীয় কাপড় খাদি। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক কথায় পরিত্যাগ করলেন বিদেশি পরিধান, শুরু করলেন খাদির পোশাক পরা। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে এলেন দেশাত্মবোধের জ্বলন্ত আদর্শে উদ্দীপ্ত আর এক তরুণ। তাঁর নাম সুভাষচন্দ্র বসু। সাল 1921। প্রিন্স অফ ওয়েলস আসবেন এদেশে। সাজো সাজো রব। সমস্ত অভ্যর্থনা সমারোহ বয়কট করতে রাতারাতি আন্দোলন গড়ে তুললেন সুভাষচন্দ্র। অচিরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আলিপুর জেলে। আর কয়েকদিন পর এই জেলেই গ্রেপ্তার হয়ে এলেন চিত্তরঞ্জন দাস। চা বড় ভালো বানিয়েছ সুভাষ। ওরা গ্রেপ্তার করতে আসছে এই আনন্দে আপনিই তো সবাইকে ডেকে চা খাওয়াচ্ছিলেন শুনেছি। সব উপলক্ষই আনন্দের। স্বাধীনতা সংগ্রামের পুরস্কার এই কারাবরণ। কিন্তু আমার মেয়াদ বোধে 6 মাস মোটে। আরে তাতে তোমার কোনো গৌরবহানি হয়নি ভাই। সুভাষ, দেখো কে এসেছেন। বাসন্তী দেবী, আমার সহধর্মিনী। মা প্রণাম। বেঁচে থাকো সুভাষ, বেঁচে থাকো। এক একবার মন খারাপ হয়ে যায় তুমি জেলে আছো ভেবে। আবার কি একখানা কাণ্ড করে এসেছো ভাবলে গর্বে বুক ভরে যায়। তোমার আবেগের আগুন লাগলো সবার মনে, সেদিন কেউ বেরোলো না পথে। ঠিক, কিন্তু লোকে সাড়া দিয়েছে, বড় কথা এটাই। তারাই এ সাফল্যের কারিগর। অহিংসার পথ তখনই সত্য হয়ে ওঠে যখন হিংসাকে সর্বত পরিহার করা যায়। কিন্তু ব্রিটিশরা আমাদের ভীরু বলে জানবে, আমাদের আর ভয় পাবে না। ইস, এই পাঁচিলের গায়ে যদি একটা ফাটল থাকতো, কষ্টে সৃষ্টে বেরিয়ে যেতাম ওপারে। ছদ্মবেশে প্রচার করে আবার উস্কে দিতাম অসহযোগের আগুন। কে জানে স্বাধীনতার পথ কোন দিকে, কোথায় শেষ হবে এই পথ, কে জানে। আমরা শুধু প্রস্তুত থাকতে পারি এই মাত্র। চিত্তরঞ্জনকে আচার্য বলে মানতে, তাই আলিপুর জেলে তাঁর উষ্ণ সান্নিধ্যের স্মৃতি পরবর্তীকালে হয়ে উঠেছিল সুভাষচন্দ্রের অন্যতম প্রেরণা। তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যা একদিন কঠিন আঘাত এনেছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিমূলে। তার জয় হিন্দ আহ্বান অনুরণিত হয়েছিল আপামর ভারতবাসীর অন্তরে। 16 জুন 1925 মারা গেলেন সর্বজনবরেণ্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সারা দেশ শোকস্তব্ধ। তার সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথী করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। 1930 সালের আগস্ট মাসে আরো অনেক বরেণ্য নেতাদের সঙ্গে গ্রেপ্তার হলেন বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়। তার অপরাধ ছিল তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় অংশ নিয়েছিলেন। সরকারের কাছে এই ঘটনা ছিল আইন ভঙ্গের নামান্তর। তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পাঠানো হয় আলিপুর জেলে।
এখানকার জেল হাসপাতালে 120 জন রোগীর চিকিৎসা করার ব্যবস্থা ছিল। তাদের দেখভাল করতে বিধানচন্দ্র নিজেই চেয়ে নিলেন কাজ, জড়িয়ে পড়লেন হাসপাতালের সঙ্গে। গুড মর্নিং ডক্টর। রোগীরা তো একেবারে আপনার পথ চেয়ে বসে আছে। জয়, হাসপাতালের কাজ আছে তাই বেঁচে গিয়েছি। হাত দুটোকে সচল রেখেছি আর স্টেথোস্কোপ কাজে লাগিয়েছি রোগীদের হৃদস্পন্দন নয়, হৃদয়ের স্পন্দন শুনতে। ওই আরেকজন, এরও সেই একই লক্ষণ, জ্বর আর বমি। বিজয়, ঘুম কেমন হলো রাত্রে? আমার কথা বাদ দিন ডাক্তার বাবু, এই কাশি সারবার নয়। জ্বর তো নেমে গেছে দেখছি। দেখি বুকের অবস্থা। ফেরো ফেরো, শ্বাস নাও জোরে। ভালো হয়ে কি লাভ ডাক্তার বাবু? তোমার বয়স কম বিজয়, তোমার জীবনের মূল্য অনেক। স্বাধীনতার যে লড়াই, তাতে চাও না সামিল হতে? আর লড়তে গেলে তো বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে ভাই। কয়েদিদের ভালো রাখতে আপনি যা করছেন ডাক্তার বাবু, আমাদের মনোবল বেড়ে যাচ্ছে। আসল মনোবল আছে স্বাধীনতা লাভের মধ্যে। এমন স্বপ্ন কখনো দেখেছো যা একদিন সত্যি হয়ে উঠেছে? স্বাধীনতাই হলো সেই আশ্চর্য স্বপ্ন। বাস্তবের জমিতে তাকে দেখতে গেলে তো তোমায় বেঁচে থাকতেই হবে ভাই। অব্যর্থ রোগ নির্ণয়, সময় মেনে ওষুধের প্রয়োগ আর রোগীর সাথে মমতাময় সম্পর্ক স্থাপন, এই 3 মন্ত্রে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন বহু অমূল্য প্রাণ। ডাক্তার বিসি রায়কে আপামোর দেশের লোক ভালোবাসত, শ্রদ্ধা করত। সে এক উত্তাল সময়। একদিকে গান্ধীজির লবণ সত্যাগ্রহের সাফল্য, অন্যদিকে স্বাধীনতার আরো তীব্রতর আকাঙ্ক্ষা। গ্রেপ্তারি আর কারাদণ্ড হয়ে উঠল নিত্য নৈমিত্তিক ঘটনা। ব্রিটিশ সরকারের শায়েস্তা করার পদ্ধতি দিনে দিনে কঠোর থেকে কঠোরতর হয়ে উঠল। সেই সময় কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল ছিলেন কর্নেল নরম্যান স্কিনার সিম্পসন। বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে অকথ্য নারকীয় অত্যাচার চালানোর অভিনব পদ্ধতি চালু করেছিলেন এই কুখ্যাত সিম্পসন। কত বড় বিপ্লবী তুমি, দেখবো আজ আমার লেসন দেব, যেমনে থাকবে সারা জীবন। জমিদার হুজুর, তুলো ওকে, দাঁড় খোলাও, চালাও চাবুক, তাড়াতাড়ি। ওই বছরেই 8ই ডিসেম্বর সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে 3 ডাকাবুকো তরুণ, বিনয় কৃষ্ণ ঘোষ, বাদল গুপ্ত এবং দীনেশ চন্দ্রগুপ্ত, দিনে দুপুরে রাইটার্স বিল্ডিং এর এক দুঃসাহসিক অভিযান চালিয়ে হত্যা করলেন কর্নেল সিম্পসনকে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল সেদিন। গ্রেপ্তারি এড়াতে 3 জনই আত্মহননের পথ বেছে নেন।
বিনয় আর বাদল মারা গেলেও দীনেশকে বাঁচিয়ে তোলা হয়। বিচারের জন্য আনা হয় তাকে আলিপুর জেলে। সব লাইন দিয়ে হাজির হও, চলো এক এক করে সব দাঁড়িয়ে পড়ো, শুরু করো। 1 2 3। গোধূলির অস্তরাগ এই জেল কুঠুরিও রাঙিয়ে যাচ্ছে তার শেষ আলো দিয়ে। গ্রীষ্ম বিদায় নিচ্ছে। আমি এখন থেকেই যেন বাতাসে বর্ষার মেঘের গন্ধ পাচ্ছি। আরে আমি তো ভুলেই যাচ্ছিলাম। প্রহরী, একটু কাগজ দেবে ভাই? আর কত লিখবে শুনি? চিঠি লিখে যাচ্ছে কেবল পাতার পর পাতা। এই নাও, ধরো তোমার কাগজ। ধন্যবাদ। কত কিছু বলার আছে, কত কিছু ভাগ করে নেওয়ার, কত কিছু ভাবার আছে, আছে কত পরিকল্পনা। বন্দুক নিয়ে তো মানুষ মারতে বেরিয়েছিলে, সিমসন সাহেবকে তো মেরেই ফেললে। এসবের কথা তখন ভাবলে পারতে। না 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 না, সিমসন মানুষ নয়, নরপিশাচ। ও মানুষ মারত, অত্যাচার করত, বিকলাঙ্গ করে দিত সকলকে। ক্ষমতায় যারা আছে তারা কেউ ওকে আটকাতে পারেনি। কাউকে না কাউকে সেই কাজ তো করতেই হতো। নরপিশাচ নিধনের জন্য প্রয়োজন হয় নৃসিংহ অবতারের। হাসি কাঠে ঝোলার সময় এলে বুঝবে ওখানে কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে চায় ক্ষমা? আমি চাই স্বাধীনতা। মৃত্যু আমার চিরসখা, এসেছে সে দুয়ারে আমার, অনন্ত জীবনের সে চালক, তাকে প্রণতি জানাই। দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার সময় হয়ে গেছে। আমি প্রস্তুত। ছোটদা শোনো, আমার কোনো দুঃখ নেই, বেঁচে থাকা আনন্দের, কিন্তু মরতে পারা কখনো কখনো তার চেয়েও বেশি আনন্দের। মৃত্যু অবশেষে মুক্তি দেবে আমাকে। দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার শেষ ইচ্ছে কিছু আছে? সে গভীর ঘুম ঘুমোতে চাই আমি, যা পৃথিবীর সব জ্বালা যন্ত্রণা মুছে দিতে পারে। আমার মৃত্যুতে কেউ যেন চোখের জল না ফেলে। আমায় ভালোবাসো যারা, তারা বিলাপ করো না। অসহায় অশ্রু জলে আমার আত্মা শান্তি পাবে না। সালের 7ই জুলাই সূর্যোদয়ের একটু পরেই দীনেশ চন্দ্রকে তোলা হলো ফাঁসির মঞ্চে। বর্ষার হালকা জলছবি, তার ভেতর দিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন তিনি। যখন তিনি অনন্তের পথে যাত্রা শুরু করলেন, সমস্ত প্রকৃতি স্থির হয়ে রইল যেন এক অন্তিম অভিনন্দনে। তখন তার বয়স মাত্র 19। 1934 সালের জানুয়ারি মাসে কলকাতায় আসেন জওয়াহরলাল নেহেরু এবং একটির পর একটি জনসভায় ব্রিটিশ সরকারের সাথে সম্পূর্ণ অসহযোগের পথে যাওয়ার আর্জি জানান সবাইকে। এলাহাবাদে ফেরার পর 13ই ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় এবং 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডের মেয়াদে পাঠানো হয় আলিপুর জেলে। 10 ফুট বাই 9 ফুট ছোট্ট একটি কুঠুরি বরাদ্দ হয় তার জন্য। এখানেই তার মেয়ে ইন্দিরা আসত তার সঙ্গে দেখা করতে। আচ্ছা ইন্দিরা, শান্তিনিকেতনে গুরুদেবের উপস্থিতি তো তোমার কাছে বিপুল প্রেরণাদায়ক, তাই না? হ্যাঁ বাবা, সত্যিই তাই। কিন্তু যাই বলুন, আপনাকে আবার জেলের ভেতর বন্দি দেখতে আমার খুব খারাপ লাগছে। 7 বার ইন্দিরা, এই নিয়ে 7 বার।
যখনই কোনো কিছু দানা বেঁধে ওঠে ওরা সঙ্গে সঙ্গে আমাকে জেলে পুরে দেয়। আর আমার মনে হয়, ইস, আমি যদি আরেকটু বড় হতাম তাহলে আপনার জায়গা নিয়ে আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতাম। আসবে ইন্দিরা, আসবে, তোমার সময় আসবে। জানেন, স্বাধীনতা আনার জন্য যারা অবিরাম কাজ করে চলেছেন তাদের আর আপনাকে দেখে আমি কত কি যে শিখছি। জনগণ, আমাদের দেশবাসী ইন্দিরা, তাদের কথা শোনো। আমি তাদের কথা শুনি, তাদের দুঃখ বুঝতে পারি। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন বাবা। আমি কলকাতার রাজপথ দিয়ে হেঁটে যাই, দেখি সভায় মিছিলে অগণিত মানুষের ভিড়। এ তো একান্তভাবে তাদের নিজেদের লড়াই। দেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে এই প্রত্যয়ের অনুরণন। নিজেদের অন্তরের অন্তঃস্থলে সকলে অনুভব করছে তার রেশ। সকলে জেনেছে তাদের স্বাধীনতার দিন আগত। মাবই নেহেরু টকবক করছিলেন আশায়, উৎসাহে, উদ্দীপনায়। ইন্দিরার আগমনে তাতে যোগ হলো আনন্দের আবেশ। আন্দোলন চলাকালীন 9 বার কারাবরণ করতে হয় নেহেরুকে। তার সর্বসমেত কারাবাসের মেয়াদ ছিল 3259 দিন। সাল 1934। স্বাধীনতার স্বপ্নকে তত সুদূর প্রসারী মনে হচ্ছিল না। তার আগমন বার্তা ঝিকমিকিয়ে উঠছিল দেশের মানুষের চোখে, গুঞ্জিত হচ্ছিল দেশাত্মবোধের সুরে, ঘোষিত হচ্ছিল সমবেত তৃপ্ত পদযাত্রায়। সে জয়যাত্রার কম্পনের রেশ এসে আলিপুর জেলে মিশে যাচ্ছিল, যেভাবে যুদ্ধক্ষেত্রে মেশে বীর সেনানীর যুদ্ধাভিলাষ। অবশেষে 1947-এর 15ই আগস্ট মধ্যরাতে ঘোষিত হল দেশের স্বাধীনতা। জওহরলাল নেহরু হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দিল্লির লালকেল্লায় উড্ডীন হল স্বাধীন ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। যে শহীদদের বলিদানের মূল্যে এই স্বাধীনতা পেয়েছি, আজ স্মরণ করি তাদের ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধায়। তাদের স্বপ্নই স্বাধীন ভারতের সগর্ব উত্তরাধিকার। দেশের প্রত্যেক হৃদয় অনির্বাণ জেগে আছে যে শহীদ স্মরণ, তার প্রতীক নিয়ে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আজ শহীদ স্তম্ভ। আমি ধীর হাওয়ায় মাটির থেকে তুলে নিয়ে এই স্মৃতি নির্যাস। যে রক্ত এই মাটিতে ঝরেছে, কোনো বৃষ্টি তাকে মুছে দিতে পারে না, কোনো সূর্য কিরণ পারে না তাকে শুষে নিতে। কারণ সে দাগ আমাদের সমস্ত স্মৃতি আয়োজনের গভীরে নিহিত, খোদিত এই দেশের বাতাসে। উদ্গত এই মাটির নবাঙ্কুরে, প্রবাহিত স্রোতস্বিনীর কলকল্লোলে। বহমান জীবনের সেই সুর বাজে শিশুদের মুক্ত প্রাণের হাসিতে, তাদের উচ্ছল আনন্দে। কারণ সেই অনাগতের জন্যে একদিন প্রস্তুত করা হয়েছিল এই জমি, এই অধিকার।